আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং ইউটিউব চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আপনাদেরকে প্রি স্পোকেন ইংলিশের আজকে ডে 14 ক্লাসে। আজকের এই ক্লাসের টপিক হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হু, হোম, হাউ এর ব্যবহার। আজকে আমরা দেখব এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো ইউজ করে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। শিক্ষার্থীরা, এই ক্লাসটি করার পরপরই আপনি আমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে গিয়ে সেই ক্লাসের শিট থেকে এই ক্লাসটি আপনি প্র্যাকটিস করবেন। ওকে, আর এই গ্রুপের মধ্যে শুধু এই ক্লাস না, প্রত্যেকটি ক্লাসের পরপরই আমি লেকচার শিট এখানে দিয়ে রাখছি। সো আপনারা যারা এখনও যুক্ত হন নাই তারা অবশ্যই এই প্রাইভেট গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবেন। সো এই প্রাইভেট গ্রুপে আপনি কীভাবে যুক্ত হবেন বিস্তারিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, স্ক্রিনের মধ্যে লেখা আছে আপনি কীভাবে আমাদের এই প্রাইভেট গ্রুপের মধ্যে যুক্ত হবেন। ওকে, তো চলেন শুরু করি আজকের এই ক্লাসটি। আমরা প্রথম ওয়াটের ইন্টারোগেটিভ ব্যবহারটি দেখব। তো ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে আমরা এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম আর বলছিলাম যে প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং আগে মুখস্থ করবেন, তারপরে আপনি পরবর্তী ক্লাসটি দেখবেন। সো আপনি কি মুখস্থ করছেন? নিজেকে প্রশ্ন করেন। যদি এগুলো মুখস্থ করে থাকেন তাহলে আজকের এই ক্লাসটি বুঝবেন। ওকে, তো ওয়াট অর্থ আমরা যদি ইন্টারোগেটিভ বাক্যে ব্যবহার করি তাহলে ওয়াটের অর্থ হচ্ছে কে বা কি। ওকে, সো এখন এটির স্ট্রাকচারটা আমরা দেখে নিই। সো এর আগে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনি কি আমি যখন সময় আপনাকে টেন্সের ক্লাস পড়াইছিলাম তখন সময় কি টেন্সটি ভালো করে বুঝছিলেন? যদি টেন্সটি ভালো করে আজকে বুঝে থাকেন তাহলে এই ডব্লিউএইচ ওয়ার্ডের ক্লাস আপনার জন্য একদম ইজি লাগবে। ওকে, সো ডব্লিউএইচ ওয়ার্ডের স্ট্রাকচারটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসাবেন, আবার টেন্স অনুযায়ী মেইন ভার্ব বসবে, তারপর এক্সটেনশন বসাবেন। সো আশা করি আপনি বুঝতে পারছেন। একটি এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তুমি কি করছো? তুমি কি করছো? তো এখানে কি অর্থ আমরা লিখলাম, ওই যে ডব্লিউএইচ ওয়ার্ডটি লিখলাম ওয়াট। ওকে, তুমি কি করছো সেটা কিন্তু রানিং। যদি রানিং হয় কোন টেন্স জানি হয় বলছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রানিং, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার ছিল অক্সিলারি ভার্ব আগে, মানে এম ইজ আর, তারপরে কি সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি। তো আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিলাম অক্সিলারি ভার্ব হিসাবে এম ইজ আর থেকে আর নিব। কেন নিব? কারণ ইউ এর সাথে কিন্তু আর যায়, হোয়াট আর, তারপর দিলাম কি সাবজেক্ট ইউ, তারপর যেহেতু টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কারণে আমি এখানে ইউজ করছি ভার্বের সাথে আইএনজি, হোয়াট আর ইউ ডুইং। সো আমি আশা করি আপনি বুঝতে পারছেন। তার মানে আপনি কি বুঝতে পারছেন যে কী আগে বুঝতে হবে? আগে আপনাকে টেন্স বুঝতে হবে। ওকে, তো পরবর্তী স্ট্রাকচারটা এই সেন্টেন্সটা আমরা দেখি। সে কি বলেছে? হোয়াট ডিড হি সেই। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট। সো এভাবে আপনি এইগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আবারও বলছি, যদি টেন্সের ক্লাস না বুঝে থাকেন আপনি আবার গিয়ে টেন্সের ক্লাসগুলো করার পরে এই ক্লাসটি করেন। আপনি তো শেখার জন্য আসছেন, তাই না? তো আপনাকে যদি একটি ক্লাস দুইবার দেখে একদম শিখা হয়ে যায়, আপনার একটি ক্লাস দুইবার দেখলে যদি শিখা হয়ে যায় তো দুইবার দেখলে অসুবিধা কি? ঠিক আছে, সমস্যা তো নাই। আপনি দুইবার তিনবার দেখেন, দেখার পরে একবারই একটি চান্স নেন যে 2 মাসের চান্স নিলাম, 2 মাসের ভিতরে আমি শিখবো। তো একটি ক্লাস দুইবার না, তিনবার না, 5 বার দেখা লাগলে আমি 5 বারই দেখবো। এরকম এবিলিটি নিয়ে আপনি আগান, ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই ইংরেজিতে কথা বলবেন। সো আমি পূর্ণাঙ্গ কোর্স প্ল্যান আপনাদেরকে দেখাই দিয়েছি একদম ধারাবাহিকভাবে। আপনি আমার ধারাবাহিকটা মেনটেন রাখবেন, তাহলে আপনার কোনো গ্যাপ মনে হবে না যে আপনার কোনো গ্যাপ আছে, আপনি বুঝতেছেন না, এমনটা মনে হবে না। আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ওয়াট এর ইন্টারোগেটিভে ব্যবহার দেখলাম, এখন দেখব অ্যাসার্টিভে এগুলোর ব্যবহার। ওয়াট অ্যাসার্টিভের অর্থ আসে যা, কিংবা অ্যাসার্টিভ আমরা কিও বলে থাকি। তো একটা এক্সাম্পল আগে দেখি। আমি জানি না সে কি বলেছে। আমি জানি না সে কি বলেছে। তো এই যে অ্যাসার্টিভ, আমার কথাগুলো ভালোভাবে শুনবেন। ওকে, অ্যাসার্টিভ বাক্যের মধ্যে যখন সময় আপনি ওয়াটের ব্যবহার করবেন তখন সময় সেই বাক্যটা হয়ে যাবে কমপ্লেক্স। তো আমরা সেন্টেন্স জানি, অবশ্যই আপনি এই নামটা শুনছেন যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3 প্রকার সেন্টেন্স আছে। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, অর্থ অনুসারে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স আর কি কম্পাউন্ড। ওকে, আর গঠন অনুসারে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। এগুলো হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্সের একটি ফর্ম। তো
তো স্ট্রাকচার সহকারে আপনি বুঝতে পারবেন। যখন সময় আমি আপনাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহার করে যখন ইংরেজিতে কথা বলা শিখাবো, তখন সময় কমপ্লেক্সের স্ট্রাকচার সহকারে সুন্দর করে বুঝিয়ে দেবো। ওকে, তো এখানে শুধু একটা কথা বলে রাখি যে এই যখন সময় অ্যাসার্টিভ বাক্যে আমরা ডব্লিউএস প্রত্যেকটি ওয়ার্ডের জন্য এই কথাটা আর বলবো না, একবারই বলতেছি। অ্যাসার্টিভ বাক্যে যখন আমরা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব, তখন সময় এখানে দেখবেন কয়টি বাক্য আছে, অবশ্যই 2টি বাক্য থাকবে। ঠিক আছে, যেমন ধরেন আমি জানি, এটা হচ্ছে একটা বাক্য। আমি জানি না, এটা হচ্ছে একটা বাক্য। সে কি বলেছে, সে কি বলেছে, এটা হচ্ছে আরেকটা বাক্য। দেখেন 2টি বাক্য না? সো এই 2টি বাক্যের মধ্যে যেটা ডিপেন্ডেন্ট ক্লোজ সেটা দেবে কি পরে, আর যেটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সেটা দিবেন আগে। ইন্ডিপেন্ডেন্ট বলতে কি যে সেন্টেন্সটা অন্য একটি সেন্টেন্সের উপর নির্ভর করে না, আর ডিপেন্ডেন্ট বলতে কি যে সেন্টেন্সটা অন্য একটা সেন্টেন্সের উপর নির্ভর করে। এখন দেখেন এখানে যদি বলি আমি জানি না, আমি জানি না, সেটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, তো কি লিখবো? আই ডোন্ট নো টেন্স অনুযায়ী। তারপর হোয়াট অর্থ কি দিলাম, কি এর ইংলিশ হচ্ছে হোয়াট। তারপর সে কি বলেছে, হি সেড, সে কি বলেছে মানে বলছিল আর কি। সো আপনি যদি এখানে স্ট্রাকচারটি না বুঝেন, তো স্ট্রাকচারটি এখানে বোঝার দরকার নেই, আপনি কমপ্লেক্সের ক্লাসে গিয়ে বুঝতে পারবেন। এখন শুধু আপনি বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি সেন্টেন্স প্র্যাকটিস করেন এবং ওয়াটের ব্যবহারটা বুঝেন। ওকে, পরবর্তী বাক্য, সে কি চায় আমি বুঝতে পারছি না। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়ান্টস। ঠিক আছে, সে কি চায় কিংবা সে যা চায়, এখানে বলতে পারেন যে সে যা চায় আমি বুঝতে পারছি না। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়ান্টস। তুমি যা চাও আমি সেটাই করব। আই উইল ডু হোয়াট ইউ ওয়ান্ট। তুমি যা দেখছো সেটাই সত্যি। হোয়াট ইউ সো ইজ ট্রু, এটাই সত্যি। ওকে, যে বাকি যে উদাহরণগুলো আছে এগুলো প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে আপনি সেগুলো পড়ে নেবেন। ওকে, তো পরবর্তী আইটেমটা আমরা দেখি। পরবর্তী হচ্ছে ওয়েনের ব্যবহার। ইন্টারোগেটিভ বাক্যে একই স্ট্রাকচার বলবে সবসময়, ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, তারপর কি এক্সটেনশন। তুমি কখন আসবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, ইংলিশ কি হবে? ওয়েন উইল ইউ কাম। সে কখন গেছে, ওয়েন ডিড হি গো। তোমার জন্মদিন কখন, ওয়েন ইজ ইউর বার্থডে। আমরা কখন শুরু করব, ওয়েন শ্যাল উই স্টার্ট। তো ওয়েন অর্থ কি কখন, সেটা আপনি মুখস্থ রাখবেন এবং তারপরে এই সেন্টেন্সগুলো দেখবেন। ঠিক আছে, এখন আমরা অ্যাসার্টিভে ব্যবহার দেখি। অ্যাসার্টিভে ওয়েন অর্থ হচ্ছে কখন বা যখন। সেন্টেন্স দেখেন, আমি জানি না সে কখন আসবে। আই ডোন্ট নো ওয়েন হি উইল কাম। তুমি যখন তুমি চাও আমি তখনই আসবো। আই উইল কাম ওয়েন ইউ ওয়ান্ট। তো আপনি নিজের মতো করে আরও 2-3টি সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন। আমি জানি সে কখন আসবে। আই নো ওয়েন হি লেফট। সে কখন গেছে, ওয়েন হি লেফট। তারা যখন এসেছিল তখন আমি বাড়িতে ছিলাম না। আই ওয়াজ নট হোম ওয়েন দে কেম। বাকি উদাহরণগুলো গ্রুপ থেকে দেখে নেবেন। ওকে, তো ওয়েনের ব্যবহার গেল। এখন আমরা দেখি ওয়ারের ব্যবহার। তো ওয়ার অর্থ কি প্রশ্নবোধক বাক্যে ব্যবহার। স্ট্রাকচার হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, তারপরে এক্সটেনশন। ওয়ার ইজ ইউর হোম, তোমার বাড়ি কোথায়। ওয়ার আর ইউ গোয়িং নাও, তুমি কোথায় এখন কোথায় যাচ্ছ। ওয়ার ডু দে ওয়ার্ক, তারা কোথায় কাজ করে। শি আস্কড মি ওয়ার আই ওয়াজ গোয়িং, সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাচ্ছি। শিক্ষার্থীরা বাকি উদাহরণগুলো টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নেবেন। ওয়ার অর্থ যেখানে বা কোথায় বা যেতায়। অ্যাসার্টিভ বাক্যে এগুলার ব্যবহার মানে বর্ণনামূলক বাক্যে ব্যবহার হবে কি, অর্থ আসবে যেখানে, কোথায় বা যেতায়। আমরা সেন্টেন্স দেখি, দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়াজ ব্রন। এটাই সেই জায়গা যেখানে, এই যে ওয়ার অর্থ কি যেখানে, যেখানে আমার জন্ম হয়েছিল। আই নো ওয়ার হি লিভস, আমি জানি সে কোথায় থাকে। ঠিক আছে, শি শোড মি ওয়ার টু সিট, সে আমাকে কোথায় বসতে হবে তা দেখিয়ে দিল। ইউ ক্যান গো ওয়ার ইউ ওয়ান্ট, তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। দিস ইজ দ্য হাউস ওয়ার দে লিভ, এটি সেই বাড়ি যেখানে তারা থাকে। ওকে শিক্ষার্থীরা, বাকি এক্সাম্পলগুলো টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে আসছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। মেন কথা হলো বেশি বেশি বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আপনি বোঝাটা কিন্তু আগে না, ইংরেজি শেখার ক্ষেত্রে, ইংরেজি বলার ক্ষেত্রে
আপনাকে বলাটাকে হচ্ছে আগে। ওকে, প্রথমে আপনাকে বুঝাইলাম, আপনি একটু বুঝলেন, ঠিক আছে, যেতটুকু বুঝলেন অতটুকু বলার ট্রাই করেন, নয়তো বা পরবর্তী ক্লাসে গিয়ে অতটুকু আবার ভুলে যাবেন। ওকে, বলতে হবে। পরবর্তী বাক্যটি ওয়ার্ডটা হচ্ছে ওয়াই। ওয়াই অর্থ কি? কেন। ইন্টারোগেটিভ বাক্যে ওয়াই অর্থ হবে কি? কেন। স্ট্রাকচারটা আপনারা দেখবেন, আগের স্ট্রাকচারটি। তুমি কেন দেরি করেছিলে? তো ডব্লিউএস ওয়ার্ড কি হয় এখানে? অর্থ হচ্ছে কি? কেন। তো কেন ইংলিশ হচ্ছে ওয়াই। ওকে, দেরি করেছিলে ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট। তো এখানে ইউজ হবে কি? অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার। ওয়াই আর ইউ লেট। সে কেন কাঁদছে? তো রানিং আছে না, সে এখনও কাঁদতেছে। তো ওয়াই, তারপর যেহেতু রানিং কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আসবে। ওয়াই ইজ শি ক্রাইং, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে কী বসে? আইএনজি। তো আবারও বলতেছি, টেন্সের ক্লাস না বুঝলে আপনি কিন্তু এগুলো বুঝবেন না। আপনাকে টেন্সের ক্লাস আগে বুঝতে হবে। আপনি টেন্সের ক্লাস বুঝে আসেন। এই যে এখানে দেখেন, সে কেন কাঁদছে, আমি বলছিলাম কি সে কি কাঁদছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্টারোগেটিভ, ওইটার স্ট্রাকচারটা বুঝতে হবে। ওই স্ট্রাকচার ইউজ করে কীভাবে সেন্টেন্স বানাতে হয় সেটা বুঝতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটি টেন্সের আইটেম, এগুলো যদি না বুঝেন এগুলো আপনি বুঝবেন না। ওকে, তো আবারও বলছি, যদি টেন্সের ক্লাস না বুঝেন আগে টেন্সের ক্লাস করেন, গিয়ে আবার করার পরে আবার এসে ক্লাস করেন। পরের বাক্য দেখেন, তুমি কেন হাসছো? ওয়াই আর ইউ লাফিং। তারা কেন যাবে না? ওয়াই ওন্ট দে গো। ওকে, এগুলো শেষ আমাদের ইন্টারোগেটিভ। এখন থেকে অ্যাসার্টিভ। যে জন্য কেন, অ্যাসার্টিভ বাক্যে অর্থ কি আসবে? কি ওয়াইয়ের অর্থ আসবে যে জন্য বা কেন। আমি জানি সে কেন চুপ ছিল। আমি জানি না সে কেন চুপ ছিল। আই ডোন্ট নো ওয়াই হি ওয়াজ সাইলেন্ট। সে বলেছে কেন সে চলে যাচ্ছে। হি এক্সপ্লেইনড ওয়াই হি ইজ লিভিং। আমি বুঝতে পারছি না কেন তুমি দুঃখিত। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ আর স্যাড। তারা জানে কেন আমরা দেরি করেছিলাম। দে নো ওয়াই উই ওয়ার লেট। বাকি উদাহরণগুলো আপনি প্রাইভেট গ্রুপ থেকে দেখে আসবেন। ওকে, অবশ্যই ক্লাসটি করার পরে আপনি এখানে গিয়ে প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না ভাইয়া। শুধু আপনার জানাই হলো, বোঝাটা হলো যে এই বিষয়টা আছে, কিন্তু আপনার বলা আর শিখা হইল না। ওকে, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা দেখব হু এর ব্যবহার। তো হু ইন্টারোগেটিভ বাক্যে যখন ব্যবহৃত হবে এখানে অনেকগুলো স্ট্রাকচার প্রয়োজন হবে। সো আমি এখানে 3টি স্ট্রাকচার দিয়ে রাখছি। সো 3টি স্ট্রাকচার কি দেখো, এগুলো সবচেয়ে বেশি ইউজ হয় হু এর ক্ষেত্রে। তো প্রথম হলো কি, প্রথম দিবা হু, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। তো আমি আগেও বলছি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বটি বসবে সেন্টেন্সের মধ্যে টেন্স অনুযায়ী, যে কোন টেন্সে আছে সেই টেন্সের উপর ডিপেন্ড করে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বটি বসবে। তারপর হতে পারে কি হু থাকবে, মেইন ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। হু থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। তো আমরা কিছু এক্সাম্পল দেখে বিষয়গুলো পূর্ণতা নেই। প্রথমে বলছে যে কে দরজায় কড়া নাড়ছে। কে দরজায় কড়া নাড়ছে, তো বিষয়টা কি? চলমান, কন্টিনিউ। যেহেতু কন্টিনিউ আছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো খে এর ইংলিশ কি? হু। তো হু অক্সিলারি ভার্ব কি আসবে? ইজ আসবে, কারণ হুর সাথে ইজ যায়। হু ইজ, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আসবে কি? আইএনজি। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। কে দরজায় কড়া নাড়ছে। পরের সেন্টেন্সটা আমরা দেখি, কে এই কাজটি করেছে। ওই যে দ্বিতীয় স্ট্রাকচার বলছিলাম, সাবজেক্ট না, এখানে তৃতীয় স্ট্রাকচারটি কাজ করছে। তো দেখেন, কে এই কাজটি করেছে। হু ডিড দিস ওয়ার্ক। সে এই কাজটি করেছিল কিংবা কে এই কাজটি করেছে। সো আপনারা এই 3টি স্ট্রাকচার মুখস্থ রাখবেন, আর এগুলো দিয়ে এই সেন্টেন্সগুলো ইংরেজিতে ট্রান্সলেট হয়। বিশেষ করে হচ্ছে কি, আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তখন সময় আপনার এমনিতে আয়ত্তে চলে আসবে। কে তোমাকে ডেকেছিল। হু কল্ড ইউ, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই যে দ্বিতীয় স্ট্রাকচারটা এখানে ফলো হয়েছে, হু, তারপরে মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। তো মেইন ভার্বটি পরিবর্তন হবে কার উপর ডিপেন্ড করে? টেন্সের উপর ডিপেন্ড করে। দেখবেন আপনি সেটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে বা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তো ভার্বের V1 দিবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি দিবেন। প্রেজেন্ট পারফেক্ট হলে ভার্বের V3 দিবেন। ফার্স্ট ইনডিফিনিট হলে ভার্বের V2 দিবেন, আই মিন ফার্স্ট ফর্মটি দিবেন। সো এখানে যেহেতু ফার্স্ট টেন্স আছে তো আমরা ভার্বের V2 দিলাম।
কে তোমার প্রিয় বন্ধু, হু ইজ ইউর ফেভারিট, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার প্রিয় বন্ধু। তো শিক্ষার্থীরা আমরা দেখলাম এখানে হু দিয়ে কিছু স্ট্রাকচার এবং হু দিয়ে কিছু এক্সাম্পল। সো এই স্ট্রাকচারগুলো প্রয়োগ করবেন আপনি। এই যে আমাদের শিট আছে না, যে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে, অবশ্যই আপনি সেখানে যুক্ত হয়ে গেছেন, আর না হলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সো এই প্রাইভেট যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে এই ডের যে লেকচার শিটটি আছে এই লেকচার শিটটা আপনি ভালোভাবে পড়বেন, তাহলে আপনার সেগুলো সব কিছু আয়ত্ত চলে আসবে। এখন আমরা আরও দেখব হু এর অ্যাসার্টিভ বাক্যে হু এর ব্যবহার। তো অ্যাসার্টিভ বাক্যে যখন হু ব্যবহার করবেন তখন সময় অর্থ আসবে কে, যে কিংবা যারা, এগুলো অর্থ দিবে। আমরা এক্সাম্পলে পূর্ণতা নেই, আমি জানি না কে এটা করেছে। ইংলিশ কী হবে, আই ডোন্ট নো, আমি জানি না হু, কে কিংবা যে ডিড দিস, এটা করেছে। ঠিক আছে, পরের বাক্যটি, সে জানে কে সত্য বলেছে, হি নোজ হু ইজ টেলিং দ্য ট্রু, কে সত্য বলছে, সে জানে কে সত্য বলছে। তুমি কি বলোনি কে তোমাকে সাহায্য করেছিল, তুমি বলোনি কে তোমাকে সাহায্য করেছিল। তো তুমি বলোনি ইংলিশ কি, ইউ ডিড নট সেই, তুমি বলোনি। কে, কে ইংলিশ কি, হু কিংবা যে। ঠিক আছে, এখানে যেও বলতে পারেন যে তোমাকে সাহায্য করেছিল। তো হু সাহায্য করেছিল ফার্স্ট টেন্স, এখানে দেবো আমরা কি, হেল্পড ইউ, যে তোমাকে সাহায্য করেছিল। আমি জানতাম কে আসবে, আমি জানতাম, এটা ফার্স্ট টেন্স না, যেহেতু ফার্স্ট টেন্স তো কি লিখবেন, সাবজেক্ট ভার্বের বি2। আই নিউ, আমি জানতাম, হু উড কাম, কে আসবে। বাকি যে উদাহরণগুলো আছে এগুলো টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, সেখানে আপনি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। শিক্ষার্থীরা আমরা দেখি পরবর্তী আইটেমটি। এখন দেখব হুমের ব্যবহার। তো হুম যখন ইন্টারোগেটিভ বাক্যে ব্যবহৃত হবে তখন এর অর্থ হবে কাকে। তো স্ট্রাকচারটা কি হবে, হুম, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব, তারপর হবে কি এক্সটেনশন। আমার একটা এক্সাম্পল দেখি, তুমি কাকে দেখেছো, কাকে, কাকের ইংলিশ কি, হুম, তো দিলাম কি হুম। কাকে দেখেছো ফার্স্ট টেন্স, অতীতে কাকে দেখেছিলে এমন বুঝিতেছে। ঠিক আছে, তো হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছো। তুমি কাকে ডাকছো, হুম আর ইউ কলিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আর দিলাম, তারপর ভার্বের সাথে আইএনজি, হুম আর ইউ কলিং, তুমি কাকে ডাকছো। শিক্ষক কাকে প্রশ্ন করেছিলেন, হুম ডিড দ্য টিচার কোয়েশ্চন। তুমি কাকে সাহায্য করেছো, হুম হ্যাভ ইউ হেল্পড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা বিষয় কি, আমরা অনেকে প্রেজেন্ট পারফেক্ট এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে একটু গোলমাল করে ফেলি। ঠিক আছে, এই যে প্রথম বাক্যটি আছে না, এটা অনেকে মনে করবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে এটা দিয়ে কথা বলেন তো কেউ আপনাকে সেটা ভুল বলবে না। ঠিক আছে, আর ফার্স্ট ইনডিফিনিট দিয়ে কথা বলেন এটার মধ্যে বলতে পারবে না। তো কথা বলার ক্ষেত্রে গ্রামারটারে এতটা প্রায়োরিটি না দিয়ে আপনি বলার চেষ্টা করেন। তো কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য এই কোর্সটা প্রথম থেকে শেষ করবেন, শেষ করার পরে আপনি নিজ থেকে কথা বলবেন, তাহলে আপনাদের প্রতি কনফিডেন্স থাকবে। যদি আর কথা বলার সময় ভুল হয় তো আপনি ধরতে পারবেন যে আপনার কোন বিষয়টা ভুল হচ্ছে, যদি এই কোর্সটি প্রথম থেকে শেষ অবধি দেখেন। তো আমরা এগুলো দেখলাম। ওকে, এখন আমরা অ্যাসার্টিভ বাক্যের ব্যবহার দেখি। আমি জানি না কাকে সে দেখেছে, আমি জানি না, এই যে হুম অর্থ কি, এখানে যাকে কিংবা যাদেরকে। ঠিক আছে, তো আমি জানি না কাকে কিংবা যাকে সে দেখেছে, এখানে কাকেও বলা যায় কিংবা যাকেও বলা যায়, দ্যাটস এনাফ। আমি জানি না কাকে সে দেখেছে। তো আমি জানি না ইংলিশ কি, আই ডোন্ট নো। কাকে ইংলিশ হচ্ছে হুম, দেখেছে ফার্স্ট টেন্স ইউজ করবেন কিংবা ফার্স্ট পারফেক্ট ইউজ করতে পারেন, হি সো, বা এখানে দেখেছিল বলতে পারেন। আমি জানি না সে কাকে দেখেছিল, আই ডিড নট নো হুম হি সো, সে কাকে দেখেছিল। সে কাকে চিঠি লিখছে, আমি জানি না, আমি জানি। তো আমি জানি ইংলিশ কি, আই নো হুম হি ইজ রাইটিং টু, সে কাকে চিঠি লিখছে। তুমি যাকে সাহায্য করছো সে খুব কৃতজ্ঞ, দ্য পারসন, ব্যক্তিটা, হুম ইউ হেল্প, যাকে তুমি সাহায্য করেছিলে, ইজ ভেরি গ্রেটফুল, সে খুবই কৃতজ্ঞ। কাকে তুমি ফোন করেছিলে তা আমাকে বলো, টেল মি, আমাকে বলো, হুম, যাকে ইউ হ্যাড কল্ড, তুমি ফোন করেছিলে কিংবা তুমি ফোন করেছিলে, হ্যাঁ তুমি ফোন করেছিলে ফার্স্ট টেন্স। সো আমরা এখানে হোমের ব্যবহার দেখলাম, আর বাকি এক্সাম্পলগুলো আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে আপনি পড়বেন। ইন্টারোগেটিভ হাউ এর ব্যবহার, হাউ অর্থ কি জানি আমরা কীভাবে। তো ইন্টারোগেটিভ বাক্যে হাউ এর ব্যবহার এখন আমরা দেখব। সো প্রথমে স্ট্রাকচারটা দেখেন, প্রথম হবে কি হাউ, তারপর অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব,
তারপর সাবজেক্ট, টেন্স অনুযায়ী মেন ভার্ব, তারপর এক্সটেনশন। এক্সাম্পল দেখি, তুমি কিভাবে এটা করেছো, হাউ ডিড ইউ ডু দিস। করেছো, তো এখানে ফার্স্ট বুঝাইছে, তো করেছো না বলে এখানে সবচেয়ে বেটার তো বলে যে তুমি কিভাবে এটা করেছিলে। ঠিক আছে, সো এগুলো রাইটিংটা একটু কি হয়েছে। ঠিক আছে, তো আপনারা এভাবে পড়ে নেবেন, তুমি কিভাবে এটা করেছিলে, হাউ ডিড ইউ ডু দিস। সে কিভাবে এত দ্রুত লিখে, হাউ ডাজ হি রাইট সো ফাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ডাজ ইউজ হয়েছে, হিয়ার সাথে গিয়ে যায় ডাজ যায়। হাউ ডাজ হি রাইট সো ফাস্ট, সে কীভাবে এত দ্রুত লিখে। তুমি কিভাবে ইংরেজি শিখেছো, হাউ ডিড ইউ লার্ন ইংলিশ। তুমি কীভাবে ইংরেজি শিখেছো, কিংবা এখানে বলতে পারেন তুমি কীভাবে ইংরেজি শিখেছিলে, হাউ ডিড ইউ লার্ন ইংলিশ। আমরা যে কীভাবে সেখানে যাব, তো এখানে কীভাবে সেখানে যাব, এখানে ফিউচার টেন্স বুঝাইছে, যেহেতু ফিউচার টেন্স বুঝাইছে সো আপনি ইউজ করবেন হাউ শ্যাল উই গো দেয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা এখানে ইউজ হবে, হাউ শ্যাল উই গো দেয়ার। বাকি স্ট্রাকচার, বাকি সেন্টেন্সগুলো টেলিগ্রাম গ্রুপ থেকে প্র্যাকটিস করবেন। পরে হাউ আমরা দেখব এখন অ্যাসার্টিভ বাক্যে ব্যবহার। তো অ্যাসার্টিভ বাক্যে হাউ এর অর্থ হবে যাকে কিংবা যাদেরকে। তো চলেন দেখে নিই একটি এক্সাম্পল। আমি জানি না সে কীভাবে এটা করেছে, আমি জানি না ইংলিশ কি, আই ডোন্ট নো। সে কীভাবে এটি করেছে, তো কীভাবে ইংলিশ হচ্ছে হাউ হি ডিড ইট, সেভাবে এটি করেছে কিংবা করেছিল। সে আমাকে দেখিয়েছে কীভাবে এটা করতে হয়, হি শোন্ড মি হাউ টু ডু দিস, কীভাবে এটা করতে হয়। আমি জানি কিভাবে সমস্যা সমাধান করতে হয়, আমি জানি ইংলিশ হচ্ছে আই নো। কীভাবে ইংলিশ হচ্ছে হাউ টু সলভ দ্য প্রবলেম, সমস্যার সমাধান করতে হয়। এভাবে ভেঙে ভেঙে আপনি বাক্য তৈরি করবেন এবং ভেঙে ভেঙে পড়বেন। তুমি কিভাবে এটা বানিয়েছো, সেটা চমৎকার, হাউ ইউ মেড দিস ইজ অ্যামেজিং। বাকি এক্সাম্পলগুলো আপনারা দেখবেন আমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ থেকে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আইটেমগুলো। আগামী ক্লাসে বাকি যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি পরবর্তী ক্লাসটি দেখবেন। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এর এক পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।